সিরাজউদ্দৌলা সম্পর্কে বাঙালির মধ্যে মূলত দুরকম ইমোশন কাজ করে। এক পক্ষের মতে তিনি হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বাধীনতার এক ট্র্যাজিক হিরো। অন্য পক্ষ মনে করে সিরাজউদ্দৌলা একজন নিষ্ঠুর, লম্পট, অত্যাচারী একজন ডিকটেটর। কিন্তু এদের মধ্যে কারা সঠিক এবং এই সমস্ত তথ্যের সোর্স কী, কোথা থেকে আমরা এইসব তথ্য জানতে পারছি? আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা মূলত বিশ্লেষণ করব, দেখব যে সমকালীন যে সমস্ত সোর্স পাচ্ছি, আমরা যে সমস্ত বই পাচ্ছি, সেইখান থেকে সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে কি কি তথ্য উঠে আসছে। আমার ইচ্ছে রয়েছে এই পর্বটিকে আমরা দুভাগে ভাগ করব। আজকের পর্বে আমরা দেখব সমকালীন হিন্দু ইতিহাসবিদ যারা বা হিন্দু রাইটার্স, তারা কিভাবে সিরাজউদ্দৌলার চরিত্রকে পোর্ট্রে করছেন, এবং এর পরবর্তী পর্বে আমার ইচ্ছে রয়েছে সমসাময়িক যারা মুসলমান ঐতিহাসিক এবং ব্রিটিশ হিস্টোরিয়ান, এনাদের মতে সিরাজউদ্দৌলার চরিত্র কেমন ছিল সেইটা নিয়ে একটা ডিটেল আলোচনা করার। তাহলে চলুন আজকে আমাদের পর্ব আমরা শুরু করি। ভিডিওর একদম শুরুতেই একটা কথা আমি বলে দিই, সিরাজউদ্দৌলা সম্পর্কে সিরাজের সমসাময়িক কোনো হিন্দু ঐতিহাসিকের লেখা পাওয়া যায় না। যে বইগুলো পাওয়া যায় তার মধ্যে দুটো বই খুবই ইম্পর্ট্যান্ট। একটি হচ্ছে সিয়ারুল মুতাখরিন, যার লেখক গুলাম হোসেন খান, এবং দ্বিতীয় বইটি হলো রিয়াজুস সালাতিন, যার লেখক হচ্ছেন গুলাম হোসেন সেলিম। এবারে এই বইগুলোতে সিরাজ সম্পর্কে বা সিরাজের চরিত্র সম্পর্কে কি বলা হয়েছে সেইটা জানতে গেলে আপনাকে পরবর্তী পর্বের জন্য একটু অপেক্ষা করতে হবে। আপাতত আমরা টাইম লাইনে একটু এগিয়ে যাই। 1840 সাল নাগাদ জন ক্লার্ক মার্শম্যান নামে এক ইংরেজ বাংলার ইতিহাসের ওপর একটি বই লেখেন। বইটার নাম হচ্ছে আউটলাইন্স অফ দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। মূল বইটা ইংরেজিতে লেখা হলেও এর কিছু বাংলা অনুবাদও প্রকাশ হয়েছিল। বইটার প্রথম বাংলা অনুবাদ করেন গোবিন্দচন্দ্র সেন, কিন্তু সেই অনুবাদের ভাষা অত্যন্ত কঠিন হওয়াতে পরবর্তীকালে রামগতি ন্যায়রত্ন এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বইটাকে পুনরায় ট্রান্সলেট করেন এবং সেইটাকে প্রকাশ করেন। মূল বইটাকে মূলত দুটো খণ্ডে ভাগ করা হয়। প্রথম খণ্ডটি ছিল বাংলার আদি পর্ব থেকে শুরু করে আলীবর্দী খানের রাজত্বকাল পর্যন্ত। এই অংশের অনুবাদ করেন রামগতি ন্যায়রত্ন, এবং এর পরবর্তী ভাগ অর্থাৎ সিরাজউদ্দৌলার সময়কাল থেকে লর্ড বেন্টিঙ্কের সময়কাল, এই অংশের অনুবাদ করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে এনাদের অনুবাদ বাদ দিলেও মূল বইটাকে আরও একবার বাংলায় অনুবাদ করা হয়েছিল, এবং এইটা করেছিলেন রেভারেন্ড ডক্টর ওয়েঙ্গার, এবং সেই বাংলা অনুবাদ করা বইটির নাম দেওয়া হয় বঙ্গদেশের পুরাবৃত্ত। তাহলে চলুন এই মূল বইটাতে দেখে নিই সিরাজের চরিত্রকে কিভাবে এনারা চিত্রিত করছেন। ডক্টর ওয়েঙ্গারের অনুবাদ অনুযায়ী, তাহার মৃত্যুর পরে যে যুবা রাজ সিংহাসনোপবিষ্ট হইলেন তাহার বয়স কেবল 24 বৎসর, এবং স্বভাব অতি অহংকারী ও দুরন্ত ও চঞ্চল ও দুশ্চরিত্র, এবং মন কেবল আত্মসুখের চেষ্টাতে মগ্ন ছিল। বাংলা ও বিহার দেশ যে চিরকাল এমতো ব্যক্তির বশীভূত থাকে ইহা নিতান্ত অসম্ভব। তাছাড়া আরও একটা কথা তিনি বলছেন, সিরাজউদ্দৌলা পদ প্রাপ্তিমাত্রে আপন মাতামহের নিযুক্ত সমুদয় পাত্র ও সেনাপতিদিগকে বিদায় করিয়া কতিপয় লম্পট যুবলোককে অনুগ্রহের পাত্র করিলেন। তাহারা সর্বদা তাহাকে পাপ কর্মে সাহস প্রদান করিত এবং প্রতিদিন অন্যায় ও দৌরাত্ম্য করিতে প্রবৃত্তি দিত। তাহাতে কোনো ধনীর ধন ও কুলবতীর লজ্জা রক্ষা পাইত না। অর্থাৎ দেখতেই পাচ্ছেন সিরাজউদ্দৌলা সম্পর্কে ভয়ানক একটা অ্যালিগেশন আনা হচ্ছে। এইবারে আসি আমরা রামগতি ন্যায়রত্নের বইতে। আগেই বলেছি এই বইটা মূলত লেখা হয়েছিল জন ক্লার্ক মার্শম্যানের যে মূল বই তার অনুকরণে, এবং এই বইটির বিজ্ঞাপনে রামগতি ন্যায়রত্ন লিখছেন যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনাকে এই বইটি রচনা সম্বন্ধে উৎসাহিত করেছিলেন, এবং তিনি বলেছিলেন হুবহু অনুবাদ না করে সমকালীন আরও যে সমস্ত রেফারেন্স রয়েছে সেইখান থেকে তথ্য সংগ্রহ করে বইটা লিখবার। তা এই বইতে তিনি সিরাজ সম্পর্কে কী রকম কথা লিখছেন তাহলে চলুন এক এক করে আমরা দেখে নিই। নবাব আপন দৌহিত্র সিরাজউদ্দৌলাকে সন্তান অপেক্ষাও অধিক ভালোবাসিতেন।
ওই যুবা তাহার অসাধারণ প্রশ্রয় পাইয়াই নষ্ট হইয়া গিয়াছিল। এক্ষণে সে কতিপয় দুষ্ট লোকের পরামর্শানুসারে স্নেহান্ধ মাতামহকে পদচ্যুত করিয়া স্বয়ং রাজ্যেশ্বর হইতে অভিলাষী হইল। আধুনিক গবেষণা অনুযায়ী যে সমস্ত তথ্য আমরা পেয়েছি তার সঙ্গে এই লেখাটি সম্পূর্ণ মিলে যাচ্ছে, কারণ আমরা জানি যে আলীবর্দী সিরাজকে অত্যন্ত স্নেহ করতেন এবং দাদুর কাছ থেকে এই রকমভাবে প্রশ্রয় পেতে পেতেই সিরাজউদ্দৌলার মধ্যে কিছু নৈতিক অধঃপতন দেখা দিয়েছিল। সাম্প্রতিক যে সমস্ত তথ্য আমরা পেয়েছি সেখান থেকে আমরা জানি যে সিরাজউদ্দৌলা একবার তার দাদু আলীবর্দী খাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং এই বিদ্রোহের বর্ণনা দিতে গিয়ে লেখক সিরাজের চরিত্রের কোন একটা বিশেষ দিক তুলে ধরেছেন এইবার আমরা দেখে নেব। সৌভাগ্যক্রমে সিরাজউদ্দৌলা ভীরু স্বভাব ছিলেন, সুতরাং যুদ্ধের সময় নিকটে থাকিতেন না। এরপরে আমরা দেখব সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে লেখক রামগতি ন্যায়রত্ন আলটিমেট কী কথা বলেছেন। নবাবের অপর দৌহিত্র সিরাজউদ্দৌলা মাতামহের প্রশ্রয় দ্বারাই নষ্ট হইয়া সর্বপ্রকার কুক্রিয়াতে আসক্ত হইয়াছিল। কোনো ব্যক্তি তাহাকে নিষেধ করিতে সাহস করিতে পারিত না। তিনি লম্পট অনুচরবর্গের সমভিব্যাহারে মহাসমারোহপূর্বক মুর্শিদাবাদের রাজপথ মধ্যে পরিভ্রমণ করত, কি স্ত্রী কি পুরুষ সকলের প্রতি ঘোরতর অত্যাচার আরম্ভ করিলেন। নগরবাসী লোকেরা তাহার দর্শনমাত্রেই বলিয়া উঠিত, জগদীশ্বর, দুরাত্মার হস্ত হইতে পরিত্রাণ করো। তাহার স্নেহান্ধ বৃদ্ধ মাতামহ এক্ষণে 80 বর্ষ বয়স্ক হইয়াছিলেন। তিনি এই সকল অত্যাচারের কোনো সংবাদই লইতেন না, সুতরাং ওই দুশ্চরিত্র যুবা আরও অধিক সাহস পাইতে লাগিল। সুতরাং বুঝতেই পারছেন এখানে রামগতি ন্যায়রত্ন তার বইতে সিরাজ সম্পর্কে খুব একটা প্রশংসার কথা কিন্তু লিখছেন না। এইবারে আমরা দেখব এই বইয়ের যে দ্বিতীয় পার্ট, অর্থাৎ যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন, এইখানে সিরাজউদ্দৌলা সম্পর্কে কীরকম কথা তিনি লিখছেন। এইখানে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, বিদ্যাসাগর মহাশয়কে সমালোচনা করা বা ক্রিটিসাইজ করার কোনো রকম যোগ্যতা আমার নেই, কারণ তার সমাজ সংস্কারকে বাদ দিলেও কেবলমাত্র বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের জন্য তিনি যা করে গিয়েছেন সেইটা বাঙালি জাতি যতদিন থাকবে ততদিনই শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। কিন্তু এইখানে দেখুন বইটার যে বিজ্ঞাপন, সেইখানে বিদ্যাসাগর মহাশয় সিরাজ সম্পর্কে কীরকম কথা লিখছেন। বইটার একদম শুরুতেই তিনি সিরাজউদ্দৌলা সম্পর্কে লিখছেন, অতি দুরাচার নবাব। এইটাকে কি আমরা বিদ্যাসাগর মহাশয়ের কোনো রকম প্রেজুডিস বলে ধরে নেব? আমি তো বুঝতে পারলাম না, এর বিচার না হয় আপনারাই করুন। এইবারে বিদ্যাসাগর মহাশয়ের বই থেকে যে অংশটা আপনাকে দেখাবো এইটা নিয়ে সাম্প্রতিককালে প্রচুর বিতর্ক হয়েছে এবং হয়তো এই ভিডিওটা নিয়েও বিতর্ক হতে পারে। তবে একটা কথা আমি বলবো যে এইখানের মতামত আমার নিজস্ব নয়, বিদ্যাসাগর মহাশয় যা লিখে গিয়েছেন আমি হুবহু আপনাদের কাছে সেটা আমি তুলে ধরছি। সিরাজউদ্দৌলা সিংহাসনে অধিরূঢ় হইয়া মাতামহের পুরানো কর্মচারী ও সেনাপতিদিগকে পদচ্যুত করিলেন। কুপ্রবৃত্তির উত্তেজক কতিপয় অল্পবয়স্ক দুষ্ক্রিয়াসক্ত ব্যক্তি তাহার প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন হইয়া উঠিল। তাহারা প্রতিদিন তাহাকে কেবল অন্যায্য ও নিষ্ঠুর ব্যাপারের অনুষ্ঠানে পরামর্শ দিতে লাগিল। ওই সকল পরামর্শের এই ফল দর্শিয়াছিল যে তৎকালে প্রায় কোনো ব্যক্তির সম্পত্তি বা কোনো স্ত্রীলোকের সতীত্ব রক্ষা পায় নাই। এইখান থেকে একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারলেন, ডক্টর ওয়েঙ্গার যে অনুবাদ করেছিলেন বিদ্যাসাগর মহাশয় প্রায় হুবহু সেটাই এখানে ব্যবহার করলেন। ব্রিটিশরা সিরাজের চরিত্রকে কলঙ্কিত করার জন্য অনেক রকম চেষ্টা চরিত্র করেছিল এবং তার অজস্র উদাহরণ ব্রিটিশ ঐতিহাসিকদের লেখাতে আমরা খুঁজে পাই। এবারে বিদ্যাসাগর মহাশয় জন মার্শম্যানের বই ছাড়াও অন্য কোনো জায়গায় এর কোনো রেফারেন্স পেয়েছেন কিনা সেটা কিন্তু স্পষ্টভাবে এখানে উল্লিখিত হয়নি। এরপরে তিনি সিরাজ এবং তার আরেক ভাই শওকত জং এনাদের চরিত্র সম্পর্কে কি বলেছেন একটু দেখে নিই। শওকত জং সিরাজউদ্দৌলার সুবেদার হইবার কিঞ্চিত পূর্বে রাজ্য শাসনে প্রবৃত্ত হইয়াছিলেন। তাহারা উভয়েই তুল্যরূপ নির্বোধ, নৃশংস ও অবিমৃষ্যকারী ছিলেন। সুতরাং সিরাজ বা শওকত জং সম্পর্কে বিদ্যাসাগর মহাশয় খুব একটা উচ্ছ্বসিত প্রশংসা করছেন না। এরপরে শওকত জংয়ের সঙ্গে সিরাজউদ্দৌলার যে যুদ্ধ হয় সেইখানে যুদ্ধের বিবরণ লিখতে গিয়ে বিদ্যাসাগর মহাশয় একটা বিশেষ কথা লিখছেন।
সিরাজউদ্দৌলা সাহস করিয়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইতে পারেন নাই। বস্তুত তিনি রাজমহলের অধিক যান নাই, কিন্তু এই জয়ের সমুদয় বাহাদুরি আপনার বোধ করিয়া মহাসমারোহে মুর্শিদাবাদ প্রত্যাগমন করিলেন। এইখানে একটা বিষয় লক্ষ্য করলেন, রামগতি ন্যায়রত্ন এবং বিদ্যাসাগর মহাশয় দুজনেই সিরাজের চরিত্রটি যে অত্যন্ত কাপুরুষ ছিল সেইটা স্পষ্ট করে বলে দিচ্ছেন। এরপরে আরও একটা বইয়ের উল্লেখ আমি করব। এটি হচ্ছে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ফর বিগিনার্স, বা যার বাংলা অনুবাদ হচ্ছে বাংলার ইতিহাস। এই বইটার লেখক হচ্ছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। এই বইতে তিনি সিরাজের চরিত্র সম্পর্কে বলছেন, সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করিয়া দুশ্চরিত্রতা ও নিষ্ঠুরতা নিবন্ধন শীঘ্রই লোকের অপ্রিয় হইয়া উঠিলেন। অর্থাৎ এখান থেকেও দেখতে পাচ্ছি যে সিরাজের চরিত্রকে কখনোই প্রশংসিত করা হচ্ছে না, বরঞ্চ একে তীব্রভাবে সমালোচনা করা হচ্ছে। পরবর্তীকালে এই রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের পুত্র ক্ষেত্রমোহন মুখোপাধ্যায় এই বইটার অনুকরণে একটি স্কুল পাঠ্য টেক্সট বুক লেখেন এবং সেইখানে তিনিও বাবার কথাকেই পুনরুক্তি করেছেন। অর্থাৎ গল্পের শেষে আমরা দেখতে পেলাম যে সিরাজের সমসাময়িক না হলেও যারা পরবর্তীকালের হিন্দু হিস্টোরিয়ান বা হিন্দু পণ্ডিত ব্যক্তি, ওনারা সিরাজের চরিত্রকে যখন পোর্ট্রে করছেন কখনোই প্রশংসা করছেন না, বরঞ্চ তার চরিত্রকে সবসময় নিন্দা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প, হিন্দু ঐতিহাসিকদের চোখে সিরাজউদ্দৌলার চরিত্র। এর পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব মুসলমান ঐতিহাসিকদের চোখে এবং ব্রিটিশ হিস্টোরিয়ানদের চোখে সিরাজের চরিত্র কেমন ছিল। এই গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এরকমই আরও ইতিহাসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। গল্পগুলি ভালো লাগলে ইতিহাস উৎসাহী মানুষের সঙ্গে শেয়ার করতে অনুরোধ করলাম। দেখা হবে পরের দিন আরও একটি নতুন গল্পে। ধন্যবাদ।